নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত নানান স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। গল্পের নাম সন্দেহ। গল্পটি লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। চায়ের দোকানে কর্নওয়ালিস স্ট্রিটের রহস্যময় মৃত্যুর কথা আলোচনা হচ্ছিল। দোকানের মালিক বিমলদা বললেন, আমার মনে হয় আত্মহত্যা। আমি আর এক কাপ চা ফরমাশ করলাম। আত্মহত্যা বলে মনে হয় না, ঠিক দুর্ঘটনা বলেই মনে হয়। কোনো রকমে মাথায় ধাক্কা লেগে। ওপাশে একটি 27-28 বছরের যুবক বসে চা খাচ্ছিল। ঈষৎ শ্যামবর্ণ, কোকড়া চুল, মুখের ভাব কঠিন, তীক্ষ্ণ দৃষ্টি। সে হঠাৎ চায়ের কাপ ঠেলে দিয়ে বলল, অ্যাক্সিডেন্টও নয়, আত্মহত্যাও নয়, খুন, সোজাসুজি খুন। কথাটা কারো পছন্দ হলো, কারো বা হলো না। নিজের মতামত নিয়ে তর্ক করতে একদল লোক বের হয়ে গেল। দোকান একটু ফাঁকা হতেই আমি আর সেই ছোকরাটা কাছে ঘেঁষে বসলাম। সে যেমন জোরের সঙ্গে কথা বলল, মনে হয়, আর যাই হোক, খুব তলিয়ে না বুঝলে এমন করে কেউ কথা বলতে পারে না। বিমলদাও হাতের কাছে খদ্দেরের ভিড় না থাকায় সামনে চেয়ারে এসে বসে পড়লেন। কিসে বুঝলেন? সে বলল, খুনের ব্যাপারটা সব শুনেছেন? মৃত্যু ঘটনা সব কিছু? বিমলদা বললেন, কতক শুনেছি। বক্তা যুবকটি আরেক কাপ চা ফরমাশ করে বলল, মরেছে যে বুড়ি, তার বাড়ি ওটা। রাস্তার ধারে একতলার ঘরটায় দোকান আছে, বইয়ের দোকান। ওরই উপরে যে ঘরটা, সেটায় এক ছোকরা আর্টিস্ট ফটোগ্রাফির দোকান করেছিল। আর দোতলার ভেতরের ঘরে বুড়ি থাকতো নিজে। ঠিক তারই নিচে ঘরে ওর ভাড়ার আর রান্না দুই চলতো। ঝি চাকর রাখতো না, পয়সা খরচের ভয়। বাড়ির ঝাটপাট নিজেই করত। ভয়ানক পয়সার মায়া ছিল, সেই জন্যই গেরস্থকে ভাড়াটে দেয়নি, ভাড়া কম পাবে বলে। পয়সা কিছু জমেও ছিল, কেউ বলে 20,000, কেউ বলে 10,000। কিন্তু সম্প্রতি পুলিশ খবর নিয়ে জেনেছে যে সেন্ট্রাল ব্যাংকে ছিল 5,000 টাকা, আর পোস্ট অফিসে ক্যাশ সার্টিফিকেট ছিল 4,000। আত্মীয় স্বজন কেউ কোনোদিন দেখা যায়নি। 3 কুলে কেউ ছিল বলেও জানা যায়নি। 32 বছর বয়সে বিধবা হয়েছিল, সেই থেকে অবধি ওই বাড়ি আগলে পড়ে আছে। বাড়ির আয় ওর চলতো। মিতব্যয়ী বলে ট্যাক্স দিয়ে বাড়ি সারিয়ে টাকা জমাতে ওর অসুবিধা হয়নি। আরও জমানো উচিত ছিল, কিন্তু ও বলতো যে কে ওর এক বোনপো আছে, সেই মাঝে জোর করে টাকা নিয়ে যায়। বিমলদা বললেন, বোনপো? তবে যে বললেন 3 কুলে কেউ নেই একথা তো বলিনি। কেউ আছে বলে জানা নেই, তাই বলেছি। ওই বোনপোকে কেউ দেখেনি। বুড়িও বিশেষ তার কথা কাউকে বলতো না, শুধু আর্টিস্ট ভাড়াটে, ওর কি যেন নাম, সুধাংশু। হ্যাঁ, সুধাংশুই পুলিশের কাছে ওই বোনপোর কথা বলেছে, কিন্তু ওর কথা পুলিশ বিশ্বাস করেনি। সুধাংশুই খুনের চার্জে ধরা পড়েছিল কি না। আমি বললাম, কেন? বিশেষ করে ওকেই ধরলো কেন? বলছি, সুধাংশু ছেলেটি অন্য ভাড়াটের মতো বাইরে এসে চলে যেত না। সে বুড়ির সঙ্গে খুব ভাব করে নিয়েছিল, ওকে মাসিমা বলে ডাকতো, এবং ইদানিং এমন হয়ে গিয়েছিল যে একটা বাজার থেকে কোনো ভালো জিনিস এনে দেওয়া, সঙ্গে করে থিয়েটার নিয়ে যাওয়া, খুব ঘনিষ্ঠ আত্মীয়ের মতো ব্যবহার করত। বুড়ি ওকে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। ভালো রাঁধলে বা পিঠে তৈরি করলে সুধাংশুর জন্য রেখে দিত। খুনের দিন ও বিকেলে বুড়িকে নিয়ে থিয়েটার দেখতে গিয়েছিল, স্টার থিয়েটার।
মঞ্চশক্তি প্লে। ফিরতে রাত 1:30 হয়েছিল। 2টোর সময় ওর বাড়ি থেকে বেরিয়ে সুধাংশু নিজের বাড়িতে গেছে, এর প্রমাণ পাওয়া গেছে। ওদের পাড়াতেই বিশ্বপতি বাবুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি স্ত্রীর ব্যথা ওঠার দায় ডাকতে গিয়েছিল বুড়ির বাড়ির পাশেই। তার পরের দিন 11টায় স্টুডিও খুলতে এসে সুধাংশু উপরে উঠে গিয়ে বুড়ির ঘরের দোর ভেজানো দেখে একটু সন্দেহ হয়ে ডেকেছে ওকে, কিন্তু সাড়া পায়নি। সদর খোলা, সিঁড়ি উঠোন ধোয়া মোছা সব পরিষ্কার। তার মানে বুড়ি সকালে উঠেছিল নিশ্চয়ই, অসুখ করলে উঠতে পারতো না। তবে এমন সময় শুয়ে কেন? তারপর মনে হয়েছে যে আগের দিন রাত জেগেছে বলে বোধহয় সকালে রান্না খাওয়া সেরে শুয়ে পড়েছে, সেই জন্য তখন আর ডাকেনি। নিজের স্টুডিওয় বসে কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু 4টে বেজে গেল। তখন আশ্চর্য হয়ে গেল, 3:30টার সময় বুড়ি রোজ চা খেত আর ওকে দিয়ে যেত। আজ সে নিয়মে ব্যতিক্রম দেখে একটু বিচলিত হলো। এতক্ষণ বুড়ি রাত্রে ঘুমায় না, তার উপরে দিনের বেলা এত ঘুম। সুধাংশু তখন বেরিয়ে গিয়ে আস্তে আস্তে ওকে ডেকেছে 2বার 3বার, তাতেও সাড়া না পেয়ে জোরে জোরে কোনো উত্তর না পেয়ে দৌড় ঠেলেছে। দৌড় ঠেলতেই ব্যাপারটা বুঝতে পারে। দক্ষিণের জানলার ধারে মেঝের উপর পড়ে আছে বুড়ি, মুখে বাঁশি ভন ভন করছে। প্রথমে মনে হয়েছিল অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তারপরই গায়ে হাত দিয়ে গায়ে ঠান্ডা দেখে চিৎকার করে ওঠে। ও বাইরে এসে বইয়ের দোকানের লোকজন ডেকে নিয়ে যায়। তারপর পুলিশ এলো, ডাক্তার এলো। মাথায় একটা কঠিন কিছুর আঘাত পেয়ে খুলি ভেঙে প্রায় বেরিয়ে এসছে। সে আঘাত পিছন থেকেও কেউ করতে পারে, কিংবা বুড়ি জানলার ধারে মেঝে বসে কিছু করতে করতে হঠাৎ মাথা তুলতে গিয়ে কপাটের সঙ্গে একটা পাল্লা মাথার পিছনে লেগেও যেতে পারে। বিমলদা অসহিষ্ণুভাবে বললেন, এক্ষেত্রে তাহলে সুধাংশুকে ধরল কেন? বক্তা চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটি সরিয়ে রেখে বলল, বুড়ি কিছুদিন ধরে নাকি খুব ভয়ের মধ্যে ছিল। ওর সেই বোনপো নাকি বলেছিল যে ওকে 1000-5 টাকা না দিলে সে ওকে খুন করে ফেলবে। এসবই সুধাংশু অবশ্য বলেছে। বুড়িও কিছুদিন যাবৎ কাশিবাসী হবেন স্থির করেছিল। সেই অনুসারে বুড়ি সুধাংশুর বাপের সঙ্গে বন্দোবস্ত করে সে যথাসর্বস্ব সুধাংশুর নামে লেখাপড়া করে দেবে। ওরাই ওর বাড়ি ঘরদোর দেখাশোনা করবে। শুধু বুড়ি যতদিন বাঁচবে, যেখানেই থাক না কেন, ওরা সব খরচ এরা পাঠিয়ে দেবে। সুধাংশুর বাপ অ্যাটর্নি, তারই অফিসে গিয়ে চুপি চুপি ঘটনার দিনই দলিল সই করে দিয়ে আসে। কাউকে না জানিয়ে চলে যেতে চেয়েছিল ওর বোনপোর ভয়। বিমলদা বললেন, সুধাংশু তো যথাসর্বস্ব পেত, তবে সে খুন করবে কেন? যত তাড়াতাড়ি পায় সেই জন্য। তাছাড়া বুড়ির কাছে পুরনো গয়না মোহর যা কিছু ছিল তাও সেই দিন ও বেঁচে আসে। বিদেশে যাওয়ার আগে হাতে নগদ টাকা কিছু দরকার বলে প্রায় 700-800 টাকা হবে। সে টাকাটা পুলিশ পায়নি খুঁজে, এবং সেই টাকার কথা সুধাংশু ছাড়া আর বিশেষ কেউ জানতো না। কিন্তু সুধাংশু আজ মুক্তি পেয়েছে। আমিও বিমলদা প্রায় একসঙ্গে বেড়ে উঠলাম। কি করে? হ্যাঁ, আজই রায় বেরিয়েছে। ওর বিরুদ্ধে এমন ভয়ানক সন্দেহ থাকা সত্ত্বেও ওর বাপের তদবিরের ফলে ও মুক্তি পেয়েছে। বুড়ির বাড়ির লোকেরা সাক্ষী দিয়েছে যে খুন রাত্রি 2টোর সময় নাকি কিছুতেই হতে পারে না, যেহেতু তারা আজ সকালে 6:30টার সময় ওকে নিয়মিত সদর দোর খুলে জল ঝাঁটা দিতে দেখেছে। তেমন অন্যদিন একখানা খড়ের
খয়ের রঙের কাপড় গায়ে দিয়ে প্রথমে সদর দরজা জল দিত, তারপর খ্যাংড়া দিয়ে পথটা আর উঠোনটা ধোয়া মোছা করতো। তা করতে দেখেছে। ওরা আর ওদের পাশের বাড়ির লোকেরা সবাই একই কথা সাক্ষ্য দিয়েছে। সেই দিন সুধাংশু সকালবেলা ভবানীপুরে আশুবাবুর বাড়িতে ফটো তুলতে গিয়েছিল এক বরকনের। একথাও প্রমাণ হয়ে গেল। সেখানে প্রায় 7টা থেকে 9টা পর্যন্ত ওর দেরি হয়। তারপরই বাড়ি এসেছে, স্নান করেছে, খেয়েছে, ওর এক বন্ধুর সঙ্গে দেখা করেছে, তারপর স্টুডিওতে এসেছে 11টার সময়। এ পর্যন্ত ভালোভাবেই প্রমাণ হয়ে গেছে। কাজেই ডাক্তারেরা যখন এক বাক্যে বলেছেন যে যত পরেই মৃত্যু হোক 8টার আগে নিশ্চয়ই হয়েছে, তখন সুধাংশু কি করে খুন করতে পারে? 7টা থেকে 8টা পর্যন্ত সে আশুবাবুদের বাড়িতেই ছিল। সুতরাং বিচারকেরা অনুমান করলেন যে জানলা থেকে আঘাত লেগে মৃত্যু হওয়া সম্ভব। আমি বিজয় গর্বে বললাম, আমিও তাই বলেছিলাম। বিমলদা বললেন, তবে আপনি বলেছিলেন সোজাসুজি খুন কেন? ছোকরা একটা সিগারেট বার করে ধরিয়ে বলল, কিন্তু টাকাগুলো, গয়না বেচা টাকাগুলোর কি হাত পা হলো? যদি অ্যাক্সিডেন্টই হয় টাকাগুলো কোথায় যাবে? বিমলদা এবং আমি উভয় দস্তুর মতো দমে গেলাম। বললাম, অনুমান করেন? আমার বিশ্বাস সেই বোনপোই খুন করেছে। বুড়ি যে উইল করেছে তা জানতে পারা তার পক্ষে কিছুই আশ্চর্য নয়, এবং সেদিন গয়না আর মোহর বেচে সে টাকা এনেছে তা তার পক্ষে জানা অসম্ভব নয়। এমনি মরে গেলে তো 1 পয়সাও পাবে না। স্থির হয়ে গেল। কাজেই ওই 700-800 টাকা যদি কোনো রকমে হাতছাড়া হয়ে যাওয়ার আগে বাগাতে পারে সেই মতলব ছিল। ধরুন বাড়ি ঢোকার সুযোগেরও অভাব হয়নি। ওরা যখন রাত 1:30টার সময় থিয়েটার থেকে এসে দৌড় খুলে ভেতরে গেছে, সেই সময় সে স্বাচ্ছন্দ্যে ঢুকে পড়তে পারে। ওপরে সুধাংশু মিনিট 10 ছিল, একথা সে নিজে মুখেই বলেছে। সেই সময়টা তার পক্ষে নিচে বা ওপরে কোথাও লুকিয়ে থাকা মোটেই অসম্ভব নয়। কলঘরেও ঢুকে থাকতে পারে। যাই হোক, তারপর সুধাংশু চলে গেলে বুড়ি হয়তো দৌড় বন্ধ করে উপরে এসে খাওয়া দাওয়া সেরে শোয়ার উদ্যোগ করছিল। সেই সময় মনে করুন সে পিছন দিক থেকে এসে যদি কোনো একটা জিনিস দিয়ে আঘাত করে থাকে, হয়তো তার একেবারে খুন করার উদ্দেশ্য ছিল না। মনে করেছিল এমনি একটু জখম হবে, অজ্ঞান হয়ে পড়বে। কিন্তু বুড়ি ওই এক আঘাতেই শেষ। তারপর টাকাটা খুঁজে নেওয়া তার পক্ষে এমন আশ্চর্য আর কি হয়? আমি বললাম, কিন্তু সামনের বাড়ির লোকটা যে সকালে দেখেছে ওকেই যে দেখেছে তার প্রমাণ কিভাবে পাওয়া গেল? ধরুন সেই খুনি বোনপোই হয়তো টাকাটা খুঁজতে ভোর করে দিয়েছে। সে সময় বাড়ি থেকে ওকে বেরোতে দেখলে সন্দেহ হতে পারে মনে করেছিল। তাই নিজেই মাসির একটা থান পরে আর গায়ের উপর কাপড় জড়িয়ে ধোয়া মোছা বাসন মাজা সব করেছে। মাথা গা যতদূর সম্ভব ঢাকা ছিল। শীতকাল, কেউ সন্দেহ করেনি। কাজেই ভালো করে কেউ দেখতেও পায়নি। সুতরাং দূর থেকে ওই মাসিকেই মনে করেছে। তারপর বাড়ির মধ্যেই লুকিয়েছিল। বেলা হতে সুধাংশু স্টুডিও খুলতে যখন বাইরের লোক ভেতরে ঢোকা বা বাইরে যাওয়া মোটেই আশ্চর্য নয়। সেই এক অবসরে বেরিয়ে গেছে। এরকম তো হতে পারে। পুলিশের মাথায় অবশ্যই এত কথা আসবে না, এসে আগেই জানতো। আমি এবং বিমলদা কিছুক্ষণ দূরে রাস্তার ওপারে চেয়ে রইলাম। শেষের কথাগুলি এত বিস্ময়কর যে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার মনে অন্তত তখন যেন ঘটনাটা বায়োস্কোপের ছবির মতো সরে সরে যাচ্ছিল। তারপর
একটু পরই আমাদের দুজনের মনে একটা সন্দেহ দেখা দিল। ফিরে পাশের চেয়ারের দিকে চেয়ে দেখি চেয়ার খালি। ছুটে রাস্তায় বার হয়ে গেলাম। যতদূর দৃষ্টি চলে বক্তার কোনো চিহ্ন মাত্র নেই, যেন মঞ্চ বলে অদৃশ্য হয়ে গেছে। বিমলদা চেঁচিয়ে উঠল, চোরের সামনে দিয়ে পালিয়ে গেল। নমস্কার, আজকে আমার গল্প পাঠ এই পর্যন্তই। আবার আগামী দিন আমি গল্প নিয়ে আসব, নতুন গল্প। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই চ্যানেলে আমি কিন্তু নিয়মিত গল্প আপলোড করি। আপনারা আমার চ্যানেলে